আলোর প্রতিসরণ চ্যাপ্টার চলছিল। আজকে প্রতিসরণ চ্যাপ্টারের 4 নম্বর ক্লাস, তাই তো? প্রতিসরণ চ্যাপ্টারে লাস্ট যেখানে আমরা ছেড়েছিলাম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছিল, তাই না? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছিল, আর কিছু কিছু জিনিস পড়তে বলেছিলাম, সেগুলোই আজকে ডিসকাস করছি, আর কিছু অঙ্ক ছিল সেগুলোও দেখছি। ঠিক, তো যদি আমি মনে করাই, দেখ দুটো জিনিস ছিল। যদি ওই বস্তু লঘু মাধ্যমে দর্শক ঘন মাধ্যমে বা দর্শক লঘু মাধ্যমে বস্তু ঘন মাধ্যমে হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে সেগুলো আমরা ক্যালকুলেশন এবং ডেরিভেশন করেছিলাম, ঠিক না? তো এই টাইপের কোশ্চেন দিতে পারে, যে যেমনটা একটু আগে বললাম যে কোশ্চেন কি রকম হচ্ছে, যে কি বলছে না, একটি পাত্রে ধরো আমি কি করেছি, প্রথমে খালি ছিল, এরপরে আমি এতটা তরল ভর্তি করে দিয়েছি, ঠিক না? এই যে তরল ভর্তি করেছি, এটা কত না, ডি গভীরতায় তরল ভর্তি করে দিয়েছি। তাহলে ওপর থেকে দেখলে এই তরলের গভীরতা কত মনে হবে? তো এখানে ডি মানে কি, প্রকৃত গভীরতা, তাই না? মানে যদি আমি যদি দেখি এইটার নিচের যে তল, এই নিচের তলটাই এখন কি বস্তু হিসাবে কাজ করছে। তো এটার প্রতিবিম্ব আমি যদি দেখি, ধরো এখানে কোন একটা পয়েন্টের কথা, তাহলে তরল পৃষ্ঠ থেকে এটা কত গভীরতা আছে, ডি। তার প্রতিবিম্ব কোথায় হবে, ধরো ডি ড্যাশে, ধরো এইখানে, বা এতটা নয়, ধরো এইখানটায় হচ্ছে, তাহলে পাত্রের তলদেশ কোথায় মনে হবে, এই জায়গাটাতে মনে হবে, ঠিক না? সবগুলো বিন্দুর যদি আমি করি, তো এর যদি ডেরিভেশন করতে দেয়, আমরা ওই একই রকম ভাবে ডেরিভেশন করব, বস্তু ঘন মাধ্যমে দর্শক লঘু মাধ্যমে। ঠিক আছে, কিরকম ধরে নিবি, যে পাত্রের তলদেশে ধরি একটা বিন্দু আছে ও থেকে একটি আলোক রশ্মি তরলের ওপরে, মানে তরলের এই হচ্ছে কি বিভেদ তলে এ বিন্দুতে আপতিত হলে লম্ব হবে, সেটি ওই পথে চলে যায়, এটা এ। তারপরে আরেকটা আলোক রশ্মি বি বিন্দুতে আসবে, দিয়ে যেমন রে ডায়াগ্রাম করে সেরকম করা হবে, এখান থেকে যাবে, তারপরে এদিকে বাড়াবো, এটা হচ্ছে ইমেজ হবে, এরকম করে সেম ক্যালকুলেশন সবই আসবে। তো এখানে ফাইনাল উত্তর কত আসবে, ডি ড্যাশ বাই ডি যদি করি, আপাত গভীরতা যদি লিখি, তাহলে দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, কত, 1, আর বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক কত, মিউ, মানে কি তরলের প্রতিসরাঙ্ক মিউ। দর্শক আছে বায়ুতে, বায়ুর প্রতিসরাঙ্ক কত, 1, এখানে কত হচ্ছে, ডি ড্যাশ সমান ডি বাই মিউ। যদি বলে কত আপাত সরণ হবে, আপাত সরণ কত হবে না, আপাত সরণ এখানে হয়ে যাবে ডি মাইনাস ডি ড্যাশ, কেন কি ডি ড্যাশ ছোট, তো ডি মাইনাস ডি বাই মিউ। তো ডি কমন নিলে কত হচ্ছে না, মিউ 1 মাইনাস 1 বাই মিউ। একে একটু ক্যালকুলেশন করে যদি দিয়ে দেয়, ডি হোল ইন্টু কত হবে, মিউ মাইনাস 1 বাই মিউ, এতটা হচ্ছে কিনা বল ঠিকঠাক, মিউ মাইনাস 1 বাই মিউ। ঠিক আছে, এরকমই হচ্ছে ক্যালকুলেশন, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এরপরে দেখ, এ ছিল কি উল্লম্ব দর্শন, তাই না? এগুলো ছিল কি একদম সোজা ভাবে নিচের দিকে দেখলে যা হয় সেটা। এরপরে আমি যেগুলো পড়তে দিয়েছিলাম সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি, যাতে তোদের পড়তে একটু সুবিধা হয়। যেমন পেজ নাম্বার 45 খুলবি, আমি পড়তে দিয়েছিলাম যেগুলো, সেগুলো আমি একটু করে বলছি, সেগুলো দেখে নে, তাহলে বাড়িতে বুঝতে সুবিধা হবে একটু। কি আছে, যে তির্যক আলোক রশ্মি দ্বারা প্রতিবিম্ব গঠন, যেমনটা আগে এইখানে আমরা উল্লম্ব দর্শন যে ধরেছি, এখানে সমস্ত আলোক রশ্মি কি রকম হয়েছে, প্রায় লম্বভাবে পড়েছে। তো তির্যক যেটা বলেছে, আমি শুধু বাস একটু করে বুঝিয়ে দিচ্ছি, এগুলো লিখতে হবে 2.5.1। এখানে কি বলেছে না, এই ছায়া প্রকাশনী বইয়ের পেজ নাম্বার 45 কি আছে, যে তির্যক আলোক রশ্মি দ্বারা প্রতিবিম্ব গঠন অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে ধরো এটা হচ্ছে কি না কোন তরল, এটার হচ্ছে পৃষ্ঠতল এটা। এবারে এইখানে কিরকম হচ্ছে, ধরো আমি যদি বলি এটা হচ্ছে কি বস্তু, এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম।
এটা বস্তু ও, ঠিক না, বস্তু ও। তো একে যদি আমি লম্বভাবে দেখি তো এর প্রতিবিম্ব ধরো এইখানে কোথাও তৈরি হবে, এর প্রতিবিম্ব কিছুটা কোথায় তৈরি হবে, ওপরে এইখানে ধরো আমি ধরে নিচ্ছি এটা ও, বইতে আছে খুব সম্ভবত ও ড্যাশ নাম দেওয়া আছে ও ড্যাশ, ঠিক না। একদম সোজাসুজি ভাবে তাকালে এরকম দেখছে, ঠিক আছে। যদি একটু সাইড থেকে দেখে, মানে এইখান থেকে দেখে, এইখান থেকে দেখে, তাহলে কি হবে, আলোক রশ্মিকে এরকম করে নিয়ে যেতে হবে। তো ধরো এটা এরকম হলো, আরেকটা আলোক রশ্মিকে নিয়ে যেতে হবে, কেন কি একটা প্রতিবিম্ব গঠন করতে গেলে দুটো আলোক রশ্মি দরকার হয়। এদেরকে যখন আমি পেছনের দিকে বাড়াবো, ধরো এরা দুজন এখানে কোথাও মিলিত হচ্ছে, তো এখানে একটা পয়েন্ট হবে প্রতিবিম্ব। আরো যদি দূরে যাই দেখা যাবে এখানে একটা পয়েন্ট হবে প্রতিবিম্ব। তো আমি যদি জুড়ে দিই এই লাইনগুলো এরকম হবে, মানে প্রতিবিম্বগুলো প্রত্যেকটা পয়েন্টে আমি যদি জুড়ি সঞ্চার পথ, মানে একটাই বিন্দু আমি যদি লম্বভাবে দেখি তাহলে তার প্রতিবিম্ব এখানে হচ্ছে, কিন্তু তির্যক ভাবে দেখলে ধরো এখানে যখন দেখছি তার প্রতিবিম্ব এখানে, এখান থেকে যখন দেখছি এখানে, আবার এদিক থেকে দেখলে তার প্রতিবিম্ব ধরো এই লাইনের উপরে হচ্ছে, এই পয়েন্টগুলোতে হচ্ছে। তার মানে সব থেকে মানে কম, মানে দেখ এখান থেকে উল্লম্ব ভাবে দেখলে যতটা সরে আসছে উপরের দিকে, তির্যক ভাবে দেখলে তার থেকে বেশি সরে আসছে, বুঝতে পারছিস কি। উল্লম্ব ভাবে দেখ এখানে এতটুকু সরেছে, এখানে আরো বেশি সরেছে, এখানে আরো বেশি সরেছে, মানে উল্লম্ব ভাবে দেখলে এই যে আপাত সরণটা কি হচ্ছে, কম হচ্ছে। আর তির্যক ভাবে দেখলে কি হচ্ছে, আপাত সরণটা বেশি হচ্ছে। কেন কি তির্যক ভাবে দেখলে আলোক রশ্মি বেশি তির্যক ভাবে পড়বে, বেশি তির্যক ভাবে পড়া মানে কি, বেশি বেঁকে যাবে, আর বেশি বেঁকে যাওয়া মানেই তো বেশি উপরের দিকে উঠে আসবে। তাহলে এখানে কি হচ্ছে, যে আমি যদি উল্লম্ব ভাবে দেখি তাহলে কম আপাত সরণ হচ্ছে, আর পাশ থেকে যদি দেখি তাহলে বেশি সরণ হবে, মানে বেশি উপরের দিকে উঠবে। তাহলে ভাব, ধরো কোনো জলাশয়ে তুই দাঁড়িয়ে আছিস, ঠিক আছে, তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেই জায়গাটা সব থেকে বেশি নিচু মনে হবে। দেখ এই যে এইখানে ধরো দাঁড়িয়ে আছে কেউ, সে যখন নিচের দিকে দেখবে তলের প্রতিবিম্বকে কেমন দেখবে, এরকম। তাহলে ও যে ধরো ও এইখানটায় দাঁড়িয়ে আছে, ও এইখানটায় দাঁড়িয়ে আছে, ওর নিচে ও যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটাকে কি মনে করবে, সব থেকে বেশি গভীর। আর বাদ বাকি জায়গাগুলোকে কি মনে করবে, যে কম গভীরতা। মানে একটা পুকুরে ধরো সব জায়গায় এর মানে হচ্ছে উচ্চতা সমান, কিন্তু ও যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দেখবে সব থেকে নিচু, আর অন্য জায়গাগুলোকে কেমন দেখবে, উঁচু দেখবে, ঠিক না এটা। তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে। এবার দেখ এই রকম পাত্র ধরো আছে, ধরো আমি এইখানে একটা পাত্রে জল ফিল আপ করা আছে, ধরো এখানে এটাতে, ধরো এটাই পুরোটা, একে যদি আমি জল দিয়ে ফিল আপ করে আমি যদি পাশ থেকে দেখি এরকম করে পাশ থেকে দেখি, তাহলে কি রকম মনে হবে, দেখ এইখানে ঠিক আছে, ধরো এই এই জায়গাটা তো ঠিক আছে, আর এগুলো কি হবে, এরকম করে এরকম মনে হবে। মানে তলটার প্রতিবিম্ব, ধরো এ পয়েন্টের প্রতিবিম্ব এ ড্যাশে হয়েছে, বাট বি পয়েন্টের প্রতিবিম্ব এখানে হয়নি, এখানে কোথাও হয়েছে, মানে বেশি উঁচুতে হয়েছে। সি পয়েন্টের প্রতিবিম্ব আরো বেশি উঁচুতে হয়েছে। মানে কি, যত দেখ এখান থেকে যদি দেখি তাহলে এ পয়েন্টটা সোজাসুজি লম্ব ভাবে দেখছে, কম উচ্চতায় মনে হবে, মানে এখান থেকে কম উপরের দিকে উঠবে। বি পয়েন্টটা কি হচ্ছে, চোখ থেকে বেশি তির্যকে আছে, মানে বি পয়েন্ট থেকে আলো গেলে কি হবে, বেশি তির্যক ভাবে যাচ্ছে, তাহলে বি পয়েন্টটা বেশি উপরের দিকে উঠে যাবে। সি পয়েন্টটা আরো বেশি তির্যক ভাবে আছে, সি পয়েন্ট আরো বেশি উঠে যাবে। মানে একটা পাত্র যেটা তল সমতল কিন্তু তাকে দেখতে এরকম মনে হবে। এই পুরো পার্টটা এখানে লেখা আছে। যে পয়েন্ট এখানে হচ্ছে এটাকে বলে কাস্প, ঠিক আছে, কাস্প বলে, কাস্প বলে। আর যে এই যে বক্ররেখা হচ্ছে একে বলে কস্টিক বক্ররেখা, এটা হচ্ছে কস্টিক বক্ররেখা। আর এই যে পয়েন্ট এটাকে বলছে কাস্প, ঠিক আছে, কাস্প। আমি এখন পড়িয়ে দিয়েছি 2.5.1 টপিক পুরোটা, একবার জাস্ট হালকা রিডিং দিয়ে নে, দেখ দেখ যে কিরকম হচ্ছে, একবার রিডিং দিয়ে নে বইটা। 2.5.1 এই টপিকটা পেজ নাম্বার 45, জাস্ট একবার রিডিং দিয়ে নে।
নেক্সট এরপরে আসছি লেখ কোশ্চেন হিসাবেই লেখ যে কোন বস্তুর আপাত সরণের মান সেটি কাচ ফলক সেটি সমান্তরাল কাচ ফলক কোন বস্তুর আপাত সরণের মান সেটি সমান্তরাল কাচ ফলক হতে কি বলেছি যে কোন বস্তুর আপাত সরণের মান সেটি সমান্তরাল ফলক থেকে কতটা নিচে আছে তার উপর নির্ভর করে না সমান্তরাল ফলক হতে কতটা নিচে আছে তার উপর নির্ভর করে না ঠিক আছে তার উপর নির্ভর করে না কেবলমাত্র ফলকের বেধ এবং উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে কেবলমাত্র ফলকের বেধ এবং উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে হচ্ছে এটা প্রমাণ করতে হবে ঠিক না এটা প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালি কি রকম হচ্ছে দেখ যদি বলি দেখ ওই যে ঘন মাধ্যমে বস্তু আছে ডি গভীরতায় ঠিক না তার যদি আমি বলি যে আপাত অবস্থান যদি ডি ড্যাশ বলি এটা 1 তাহলে ডি ড্যাশ কত ছিল না ডি বাই মিউ তাহলে আপাত সরণ কত হচ্ছিল ডি মাইনাস ডি ড্যাশ মানে ডি মাইনাস ডি বাই মিউ মানে ডি হোল ইন্টু মিউ মাইনাস 1 বাই মিউ এরকম এত ছিল এটা বস্তু ঘন মাধ্যমে দর্শক লঘু মাধ্যমে থাকলে হয় এবারে আমি যদি বলি এটা হলো সমান্তরাল ফলক ঠিক আছে সমান্তরাল ফলক যার বেধ হচ্ছে কত না ডি যার বেধ ডি এবং উপাদানের প্রতিসরাঙ্ক কত মিউ আমি যদি বলি যে এখান থেকে আমি যদি দেখি এইটার ধরো আমি যদি বলি যে এইখানে কোনো বস্তু এইখানে কয়েন আছে তাহলে তার সরণ কত হবে কয়েন আছে মানে কি উপরের তল থেকে কতটা নিচে আছে ডি নিচেই আছে উপর তল থেকে কতটা নিচে আছে এইখানে যদি আমি কয়েন রাখি এই উপরের তল থেকে কতটা নিচে আছে ডি নিচে আছে তাহলে তার যদি আমি আপাত সরণ বলি তার ফর্মুলা এরকমই আসবে ঠিক না এরকমই আসবে এবারে কথা এ কি বলছে যে আপাত সরণের মান এখানে রাখলে যতটা হচ্ছে এই ফর্মুলা যদি আমি এখানে কয়েন রাখি তাহলেও আপাত সরণের মান ওই একই আসবে যদি আমি এখানে রাখি তাহলেও আপাত সরণের মান এখানে ওই একই আসবে এখানে রাখলেও সেম মানে বলতে চাইছে কি যে এই সমান্তরাল কাচ ফলকের নিচে আমি কোনো বস্তুকে রাখছি তার আপাত সরণ এটা হচ্ছে এই আপাত সরণের মানটা কিসের উপর নির্ভর করছে কাচ ফলকের বেধ আর প্রতিসরাঙ্ক না তো কি কয়েনটা এর থেকে কত নিচে আছে তার উপর নির্ভর করছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক না তো ল্যাঙ্গুয়েজ যেটা ছিল কি যে দেখাও যে কোনো বস্তুর আপাত সরণের মান সেটি কাচ ফলক থেকে বা সমান্তরাল ফলক থেকে কতটা নিচে আছে তার উপর নির্ভর করে না এবার আমরা দেখ ছবি আঁকবো কিরকম করে এটা অ্যাকচুয়ালি প্রমাণ বেশি কিছু নেই বাস লিখতে হবে একটু আর কি কিরকম লিখতে হচ্ছে দেখ পুরোটাই লেখা আছে আমি বলে দিচ্ছি কিরকম যে প্রথমে ওই একই রকম কথা আসবে আমি বইয়ের মতো ডায়াগ্রাম নিচ্ছি এ বি সি ডি এটা হচ্ছে কিনা এ বি সি ডি এটা হলো কি একটা সমান্তরাল কাচ ফলক ঠিক না একটা সমান্তরাল কাচ ফলক এর এখানে আমি নিয়ে নিচ্ছি পি পয়েন্ট পি থেকে একটা আলোক রশ্মি দেখ ধরো এটা হচ্ছে বস্তু পি পি থেকে একটা আলোক রশ্মি যদি পড়ে সোজা নিয়ে গেছে একদম চলে গেছে অসুবিধা নেই সোজা আরেকটা আলোক রশ্মি এখানে এসে পড়েছে পড়লে কি হবে দেখ
যে আলোক রশ্মিটা সোজা এসে পড়েছে সে তো সোজা চলে যাবে, তাই না? বইয়ের হিসাবে নামকরণ আমি যদি বলি, এটা হচ্ছে এক্স আর ওয়াই, মানে এক্স বিন্দুতে পড়ে ওয়াই বিন্দু হয়ে চলে গেছে। তাহলে পি কি বলছি, এ বি সি ডি একটা সমান্তরাল ফলক, ঠিক আছে, যার এ বি সমান্তরাল সিডি। এ বি সিডি একটা সমান্তরাল ফলক যার এ বি সমান্তরাল সিডি। এই সমান্তরাল ফলকের নিচে পি একটা বিন্দু বস্তু থেকে একটা আলোক রশ্মি ফলকের ওপরে এ বি তলের ওপরে লম্ব হবে, পরে এক্স বিন্দুতে আপতিত হয় এবং সেটি সোজা চলে যায় যেহেতু লম্ব ভাবে পড়েছে, ঠিক আছে, হলো এটা। আরেকটা আলোক রশ্মি এখানে নাম কি দিয়েছে, পি কিউ আর এস। ওকে, এখানে যদি পড়ে তাহলে এটা হবে কি অভিলম্ব, এখানে এটা হচ্ছে কি অভিলম্ব এখানে। তো বল, যদি এটা অভিলম্ব হয় তো এটা কি লঘু মাধ্যম না, নিচে বায়ু আছে লঘু মাধ্যম, আর এটা কি ঘন মাধ্যম, আবার লঘু মাধ্যম, তাই না? এরকম তো কি হবে, লঘু থেকে ঘনতে গেছে, অভিলম্বের কি হবে, লঘু ঘনতে গেছে মানে কাছে আসবে, তাহলে এ গেল একটু কাছে, বেশ হলো। তাহলে পি থেকে কিউ বিন্দুতে এসে পড়লে সেটা আর বিন্দুতে গিয়ে ধরো এখানে পড়লো, ঠিক না? আবার এখানে প্রতিসরণ হবে, এ কি হবে, এখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে, এই যে দূরে চলে গেছে। তবে একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি থেকে আলোক রশ্মি কিউ হয়ে আর বিন্দুতে হয়ে এস পথে চলে গেছে। এই কথাটা দেখ কিরকম লাগছে, যে একটা আলোক রশ্মি সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে গেছে, তাহলে সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে প্রতিসরণের বেলায় আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না, কেবল পার্শ্বসরণ ঘটে। তার মানে কি, এখানে পি কিউ যে আপতিত রশ্মি আর আর এস যে নির্গত রশ্মি, এরা দুজন কি হবে, সমান্তরাল। এটা আমরা প্রমাণ করেছি আগে, তাই না? এখানে পি কিউ এবং আর এস দুজন কিন্তু সমান্তরাল, এটা আমরা আগে অলরেডি প্রমাণ করেছি, পি কিউ এবং আর এস দুজন পরস্পর সমান্তরাল। তো এখানে এখানে কি হলো, যে এ বি সি ডি একটি সমান্তরাল ফলক যার এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল, ঠিক না? পি থেকে একটা আলোক রশ্মি এ বি তলের ওপরে লম্ব হবে এক্স বিন্দুতে আপতিত হলে সেটি সোজা চলে যায় কোনো রকম দিক পরিবর্তন না করে। অপর একটা আলোক রশ্মি পি থেকে কিউতে এসে পড়লে সেটি প্রতিসৃত হয়ে অপর তলে গিয়ে এস বিন্দুতে আপতিত হয় এবং পুনরায় আর বিন্দুতে আপতিত হয় এবং পুনরায় আর থেকে এস পথে যায়, ঠিক না? এখানে পি কিউ আর আর এস কিন্তু সমান্তরাল হবে, পি কিউ আর আর এস কিন্তু সমান্তরাল হবে। কেন? কেন কি আপতিত রশ্মি নির্গত রশ্মি সমান্তরাল। বেশ, এবারে আমি যদি এই যে আর এসটাকে পেছনের দিকে বাড়াই, ডটেড লাইন দিয়ে যদি পেছনের দিকে বাড়াই, তো কি দেখা যাবে না, এটা পি কিউ এর সমান্তরাল এরকম কিছু হবে, ঠিক না? এরকম কিছু হবে সমান্তরাল যদি আমি টেনে নিয়ে আসি, মানে আর এস কে আমি পেছনের দিকে বাড়াচ্ছি এরকম করে, এইখানে ধরো এসে মিলেছে, ঠিক? বেশ, কি করেছি, এখানে একটা লম্বের নাম দেওয়া আছে N1 QN, এটা হচ্ছে N1 QN, N1 QN, ওকে, N1 QN। আর যেখানে ছেদ করেছে এটা হচ্ছে M পয়েন্ট, M। আর এখানে যেটা ছেদ করেছে সেটা নাম দিয়েছে কি X পয়েন্ট, X না P ড্যাশ, ওকে, P ড্যাশ, যেখানে ছেদ করেছে। ক্লিয়ার হয়েছে না? তো এইখান থেকে বাকি কিছু কথা বলা হবে, কি রকম, কি বলছি শোন। প্রথমে বল যে পি ড্যাশ আর কিউ এম পরস্পর সমান্তরাল কিনা। হ্যাঁ, সমান্তরাল। কেন কি,
পি থেকে আলোক রশ্মি এর উপরে লম্ব ভাবে পড়েছে, আর এন এন ড্যাশ তো এ বির উপরে অভিলম্ব। তাহলে পি থেকে এক্স পি ড্যাশ, এই যে এটা হচ্ছে কি এ বির উপরে লম্ব, আবার এন এন ড্যাশ ও এ বির উপরে লম্ব। তাহলে এই লাইন আর এই ডটের লাইন দুজন সমান্তরাল। আর কি, আর হচ্ছে এই যে পি কিউ এবং আর এস দুজন সমান্তরাল, তার মানে পি কিউ এবং পি ড্যাশ এম ও সমান্তরাল। মানে আমি যদি বলি চতুর্ভুজ কোনটা নিচ্ছি, দেখ পি পি ড্যাশ, পি পি ড্যাশ আর এম কিউ এর ক্ষেত্রে, পি পি ড্যাশ আর এম কিউ এর ক্ষেত্রে, মানে এই যে যে চতুর্ভুজটা হয়েছে এর ক্ষেত্রে আমি কি কি দেখতে পাচ্ছি, পি পি ড্যাশ সমান্তরাল এম কিউ। হ্যাঁ, পি পি ড্যাশ সমান্তরাল এম কিউ। এই যে পি পি ড্যাশ এবং এম কিউ দুজন কি হচ্ছে সমান্তরাল। আবার এদিকে দেখ পি কিউ এন্ড পি কিউ সমান্তরাল কি হবে, পি ড্যাশ এম, পি ড্যাশ এম। তার মানে কি একটা চতুর্ভুজ যার বিপরীত বাহু সমান্তরাল একে কি বলে, সামান্তরিক বলে। একটা চতুর্ভুজ যার বিপরীত বাহু সমান্তরাল তাহলে এটা কি সামান্তরিক। আর সামান্তরিকের বিপরীত বাহু কিন্তু সমানও হয়, তাই না? সামান্তরিকের বিপরীত বাহু সমান হচ্ছে, তার মানে আমি লিখতে পারবো চতুর্ভুজ পি পি ড্যাশ এম কিউ হলো একটি সামান্তরিক, একটি সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক যার বিপরীত বাহু সমান হবে। বিপরীত বাহু সমান মানে আমি লিখতে পারবো এখানে পি পি ড্যাশ সমান, পি পি ড্যাশ সমান এম কিউ। পি পি ড্যাশ সমান কত হচ্ছে, এম কিউ। পি পি ড্যাশ সমান এম কিউ। ওকে, পি পি ড্যাশ কি বোঝাচ্ছে এখানে, পি পি ড্যাশ এখানে বোঝাচ্ছে কি পি বিন্দুতে বস্তু থাকলে পি ড্যাশে প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে পি থেকে পি ড্যাশ মানে কি, এটা আপাত সরণ বোঝাচ্ছে। পি থেকে পি ড্যাশ মানে কি বোঝাচ্ছে, আপাত সরণ বোঝাচ্ছে। পি হলো বস্তু, পি ড্যাশ হলো প্রতিবিম্ব। কেন কি প্রতিসরণের ফলে যে রশ্মিটা হয়েছে তাকেই তো পেছনের দিকে বাড়িয়েছে। তাহলে এটা বস্তু, এটা প্রতিবিম্ব, মানে পি পি ড্যাশ হচ্ছে কি না আপাত সরণ। এই আপাত সরণ কি হচ্ছে না কিউ এম এর সঙ্গে সমান হচ্ছে। এবারে কিউ এম এর সঙ্গে যে সমান হচ্ছে, এই কিউ এম এর যদি আমি ক্যালকুলেশন করি কিরকম হবে, যে কিউ বিন্দুতে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কিন্তু এম এ তৈরি হতো। কেন, কিউ থেকে আলোক রশ্মি এখানে যাবে, গিয়ে প্রতিসৃত হবে, পেছনের দিকে বাড়ালে এটা হবে, তাই না? মানে কিউ বিন্দুতে যদি বস্তু থাকতো তার প্রতিবিম্ব হতো এম এ। কেন না, আমি একটা আলোক রশ্মি সোজা এরকম করে পাঠিয়ে দিতাম, আর একটা আলোক রশ্মি এরকম করে এসে এরকম গেলে তাকে পেছনের দিকে বাড়ালে এম থেকে আসছে বলে মনে হতো। তো এই কিউ বিন্দুতে বস্তু থাকলে তার প্রতিবিম্ব এম এ তৈরি হতো। এটার ডিস্টেন্স কত হতো, মানে ডি ড্যাশ, মানে এই যে যে এইটা কি আপাত সরণ। এই আপাত সরণের মান কত হতো না, আপাত সরণের মান হতো ডি হোল ইনটু 1 মাইনাস 1/μ। মানে আমি এখানে বস্তু রাখলে যে আপাত সরণ হবে ঠিক নিচে বস্তু রাখলে সেই আপাত সরণ হবে। কোথা থেকে পাচ্ছি, সামান্তরিক থেকে। বাকি ক্যালকুলেশন তো আমরা করে রেখেছি। তাহলে একদম নিচে এবার কি লিখব, যে বস্তুটিকে এই সমান্তরাল ফলকের একদম এই নিচের তলে রাখলে যে আপাত সরণ হবে তার মান এটা। এই আপাত সরণের মান বস্তুটিকে ফলকের নিচে যে অবস্থানে রাখা হোক না কেন একই হবে। তাহলে আপাত সরণের মান কি কির উপর নির্ভর করছে, বেগ এবং প্রতিসরাঙ্কের উপরে, না তো কি বস্তুটা ফলকের নিচে কোথায় আছে, কতটা নিচে আছে। এটাকে আমি একবার পড়ে দিচ্ছি, দেখ কি কি আছে। দেখ পুরো কথাটা বইতে যেখানে লেখা আছে, বইতে যেখানে লেখা আছে দেখ, ওই ফার্স্ট প্যারাটা কিন্তু আলোক রশ্মি কিভাবে পড়েছে, কোথায় দিয়ে গেছে, এইগুলো লেখা আছে। পুরো প্যারাটার নিচের লাইনে লেখা আছে দেখ, যে সুতরাং ফলকের ওপর থেকে কোনো দর্শক পি এর প্রতিবিম্বকে পি ড্যাশ বিন্দুতে দেখবে। অসুবিধা আছে, ফলকের ওপর থেকে কোনো দর্শক পি এর প্রতিবিম্বকে কোথায় দেখবে, পি ড্যাশে দেখবে, ঠিক না?
আমি পেজ নাম্বার 46-এ আছি। সমান্তরাল ফলকের নিচে রাখা বস্তুর প্রতিবিম্ব। আগে যে কথাগুলো লেখা আছে ওইগুলো পুরো ব্যাখ্যা দিয়েছে এবং এই প্যারার নিচের লাইনে লেখা আছে, সুতরাং ফলকের ওপর থেকে দর্শক পি এর প্রতিবিম্বকে পি ড্যাশ বিন্দুতে দেখবে। এক্ষেত্রে পি পি ড্যাশ হলো দর্শকের দিকে বিন্দু বস্তুর আপাত সরণ। অসুবিধা তো নেই, ঠিক আছে। এরপরে যে লেখাটা আছে এইটা একটু লিখতে হবে। কিরকম দেখ, বলছে কিউ বিন্দুতে এবি তলের উপর অঙ্কিত অভিলম্ব এন কিউ এন ওয়ান। দেখতে পাচ্ছিস কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কোনটা? এন কিউ এন ওয়ান। পি ড্যাশ আর রেখাকে এন বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, হলো। এখন পি পি ড্যাশ এন কিউ চতুর্ভুজের পি পি ড্যাশ ও কিউ এম সমান্তরাল, এরকম লিখেছি আমি বোর্ডে। তারপরে কি লিখেছি? পি কিউ এবং পি ড্যাশ এম সমান্তরাল, ঠিক আছে, লিখেছি। সুতরাং এটা একটা সামান্তরিক, তাহলে কি হবে না, পি পি ড্যাশ সমান কিউ এম হবে। সুতরাং বিন্দু বস্তুর আপাত সরণ পি পি ড্যাশ সমান কিউ এম। এখন বস্তু কিউ বিন্দুতে থাকলে প্রতিসরণের জন্য তার আপাত সরণ হতো কত না, কিউ এম। যদি বস্তু কিউ বিন্দুতে থাকতো তার আপাত সরণ কত হতো, কিউ এম। হ্যাঁ, কিউ এম। অতএব বলা যায় বস্তুর অবস্থান পি অথবা কিউ যাই হোক না কেন, বিন্দু বস্তুর আপাত সরণ পি পি ড্যাশ সমান কিউ এম সমান ডি হোল ইন্টু 1 - 1 বাই নিউ। এবার এখানে লেখা আছে যে পরিচ্ছেদ 2.5 দেখো, তোরা কি লিখে দিবি যে ক্ষেত্রে আপাত সরণ কত হবে না, এটাই, ঠিক না। আপাত সরণ এই ক্ষেত্রে যে এইখানে যদি কিউ বিন্দুতে বস্তু থাকে তাহলে তার আপাত সরণ হচ্ছে এটা, বোঝা গেল। আর ডেরিভেশন করতে হবে না এখানে, তাহলে তো শেষ হবে না কোনো সময়, ঠিক আছে। এমনি এই ডেরিভেশন আমরা আগে থেকে করে রেখেছি, ঠিক আছে, ব্যাস। এরপরে দেখ, পরের ওইখানটায় আছে জলে ডোবানো মুদ্রা, তারপরে আছে আংশিক ভাবে ডোবানো দণ্ড, এগুলো আছে। তো জলে ডোবানো মুদ্রা আছে, আংশিক ভাবে জলে ডোবানো দণ্ড আছে, সমান প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম আছে। এগুলো এক এক করে বলছি। জলে ডোবানো মুদ্রা কি বলতে চাইছে দেখ এখানে, যে ধরো প্রথমে এই পাত্রে একটা কয়েন পড়ে আছে, খালি পাত্র, ঠিক আছে। আমি এই সাইড থেকে দেখছি, কিন্তু কয়েন দেখতে পাচ্ছি না এখন, ঠিক আছে, কয়েন দেখতে পাচ্ছি না। এরপরে আমি এটাতে জল ঢালছি, জল ঢালতে ঢালতে দেখা যাবে কি, যে জল ঢাললে কি হবে না, এই কয়েন থেকে আলোক রশ্মি গিয়ে প্রতিসরণ হবে। তো আস্তে আস্তে কি হবে, কয়েনের প্রতিবিম্ব ধরো এখানে তৈরি হবে। আরো তির্যক ভাবে যদি বলি আমি দেখছি, তো এখানে প্রতিবিম্ব তৈরি হবে। তো চোখ কিন্তু এখান থেকে দেখতে পাবে তখন, বোঝা গেল কি? তার মানে কি, আমি যদি সাইড থেকে দেখি, একদম উপর থেকে লম্বাভাবে দেখলে তো দেখা যাবে, ঠিক আছে। সাইড থেকে দেখছি খালি পাত্র, কয়েন আছে, দেখতে পাচ্ছি না। জল ঢাললে কি হবে, তার প্রতিবিম্ব আস্তে 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 উপরের দিকে উঠবে এবং আমি দেখতে পাবো। এটা ওই কথাটাই লেখা আছে। আংশিক ভাবে জলে ডোবানো দণ্ড, দেখ আংশিক ভাবে জলে ডোবানো দণ্ড, এখান থেকে এইটা যে জল আছে এখানে, এই দণ্ডটা ধরো প্রকৃতপক্ষে এরকম আছে, কিন্তু দেখ এই বিন্দুর প্রতিবিম্ব এখানে কোথাও হবে, এই বিন্দুর প্রতিবিম্ব এখানে কোথাও হবে, এই বিন্দুর প্রতিবিম্ব এখানে কোথাও, মানে দণ্ডটার প্রতিবিম্ব অ্যাকচুয়ালি এরকম মনে হবে। মানে কি মনে হবে, যে এখান থেকে যদি দেখিস তাহলে দণ্ডটা যেখানে জলে ডুবিয়েছিস একটা সোজা যেটা প্রকৃত আছে, আর কিছুটা এরকম বেঁকে উপরের দিকে উঠে গেছে মনে হবে, মানে যেন দণ্ডটার দুভাগ হয়ে গেছে এরকম, ঠিক আছে। দণ্ড ধরে এরকম আছে, যেই জলে দিলাম দেখা যাবে আর একটা পার্ট চলে এসছে, এটা কিন্তু প্রতিবিম্ব, ঠিক না, যেটা এই যে উপরের দিকে উঠে গেছে, এটা মনে হবে যে একটা দণ্ডের দুটো শাখা জলে ডোবালে। তো এটা প্রতিবিম্বের জন্যই হচ্ছে। প্রায় সমান প্রতিসরাঙ্ক বিশিষ্ট বস্তু এবং মাধ্যমের ক্ষেত্রে এখানে কোশ্চেন কি হয়, ওই টপিকের একদম লাস্ট লাইন দেখ, যে গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড ডোবালে কাঁচদণ্ডটিকে দেখা যায় না, কারণ কি, এটাই কোশ্চেন দেয়। গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড ডোবালে, ওই টপিকের লাস্ট লাইন পরের পৃষ্ঠায়,
ঠিক আছে, গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড ডোবালে কাঁচদণ্ডকে দেখা যায় না, মানে অদৃশ্য হয়ে যায়। কেন কি, দেখ আমরা কোনো বস্তুকে দেখতে পাবো কি কি কারণে, দেখতে পাবো কি কি কারণে, যদি ওটা অন্যটার থেকে আলাদা হয়। ঠিক আছে, অন্যটার থেকে আলাদা হয় বলতে কি, আমি এই বোর্ডকে দেখতে পাচ্ছি কেন, এখান থেকে আলো এসে প্রতিফলন হয়ে আমাদের চোখে গেছে, প্রতিফলনের ফলে দেখতে পাচ্ছি। আর কি, প্রতিসরণের বেলাও দেখতে পারি কিভাবে, যদি ওখানে আলোক রশ্মির মানে হচ্ছে কি, আলোক রশ্মি যদি বেঁকে যায়, ঠিক আছে, চ্যুতি হয়, আলোক রশ্মির বিচ্যুতি হয়। তো দেখ এখানে তো বায়ু মাধ্যম আছে না, আমি কি এইটাকে আলাদাভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না, যে এখানে দুটো মাধ্যম আলাদা দেখতে পাচ্ছি না। কারণ কি, এখানে আলোক রশ্মি যে যাচ্ছে সোজা চলে যাচ্ছে, কোনো বাঁকছে বলে আমি বুঝতে পারছি না। এবারে গ্লিসারিন এবং কাঁচের প্রতিসরাঙ্ক প্রায় সমান, গ্লিসারিন এবং কাঁচের প্রতিসরাঙ্ক প্রায় সমান। তো গ্লিসারিনের মধ্যে যদি আমি কোনো কাঁচ দণ্ডকে ডুবিয়ে দিই, তো আলোক রশ্মি গ্লিসারিন হয়ে যখন কাঁচের মধ্য দিয়ে যাবে, কোনো দিক পরিবর্তনও হবে না, প্রতিফলনও হবে না। তো চোখ মনে করবে যে কি আলোক রশ্মি সোজাই গেছে। আর যদি সোজা আলোক রশ্মি যায়, দুটো মাধ্যমকে আমি আলাদা করে বুঝবই বা কেমন, ঠিক না? এই জন্য এক্ষেত্রে গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ডকে দেখা যাবে না। একবার দু তিনটে একবার হচ্ছে তাড়াতাড়ি রিডিং দিয়ে নে, পরেরটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ওখান থেকে অঙ্ক আসবে। একবার এই তিনটে বাস রিডিং দিয়ে দে তাড়াতাড়ি। এবারে হেডিং লিখবি যে পুরু দর্পণে বস্তুর প্রতিবিম্ব, পুরু দর্পণে বস্তুর প্রতিবিম্ব। পুরু দর্পণে বস্তুর প্রতিবিম্ব। হ্যাঁ, পুরু দর্পণে বস্তুর প্রতিবিম্ব। ছবিটা একটু বড় করে আঁকতে হবে যাতে বোঝা যায়, ঠিক আছে, একটু বড় করে আঁকতে হবে যাতে বোঝা যায় কিরকম হচ্ছে। যে ধরো আমি বললাম এটা হচ্ছে কিনা একটা কাঁচের স্ল্যাব, ঠিক আছে, এরকম মোটা কাঁচের স্ল্যাব আছে ধরো, ঠিক না, এরকম হচ্ছে কি একটা মোটা কাঁচের স্ল্যাব আছে, এবং আমি কি করেছি, এখানে দিয়েছি পারদের প্রলেপ করে, তাহলে হয়ে গেল কি দর্পণ, বাট মোটা দর্পণ, ঠিক না, পুরু দর্পণ। যদি শুধু কাঁচের হতো তাহলে বলতাম ওটা কাঁচের স্ল্যাব, ঠিক আছে, সমান্তরাল কাঁচ ফলক। আমি এই সাইডে পারদের প্রলেপ দিয়ে দিয়েছি, মানে কি এখান থেকে আলোর প্রতিফলনই হবে, মানে এটা দর্পণ হয়েছে। তবে কাঁচটা অনেক মোটা, এই জন্য বলেছি কি পুরু দর্পণ। যদি পাতলা এরকম কাঁচ হতো এবং এখানে আমি যদি পারদের প্রলেপ দিয়ে দিতাম, তাহলে এটা এমনি দর্পণ হতো। তো বাড়িতে যে দর্পণগুলো দেখিস তার কাঁচ খুব একটা বেশি মোটা নয়, মোটামুটি হালকা, ঠিক আছে। যদি আমি এরকম মোটা করি তাহলে কি হবে, দেখ এখানে আমি বললাম বস্তু আছে এখানে, ঠিক আছে, বস্তু আছে কোথায়, এখানে পি, পি বিন্দুতে বস্তু আছে, হয়েছে, পি বিন্দুতে বস্তু আছে। তো এখানে প্রতিবিম্ব গঠনের জন্য আমরা কি করি, দুটো আলোক রশ্মি নিই, তাই না। একটা আলোক রশ্মি কি করব, সোজা নিয়ে যাব, একটা আলোক রশ্মি সোজা নিয়ে গেলে কি হবে, সোজা নিয়ে গেলে এটাতে যদি লম্বা ভাবে পড়ে, এখানে কি হবে বলতো, এইখানে এইখানে হবে প্রতিসরণ। কেন, এ তো বায়ু থেকে কাঁচে যাচ্ছে, প্রতিসরণ পুরো পুরো চলে যাবে এর ভেতরে, ঠিক আছে। এখানে কিন্তু দেখ পারদের প্রয়োগ আছে, মানে এ আবার ঘুরবে এখান থেকে, বোঝা গেল। আচ্ছা, এরপরে আমি কি করলাম, এখান থেকে একটা আলোক রশ্মি নিয়ে এলাম একটু তির্যক ভাবে, একটু তির্যক ভাবে। তো এইখান থেকে যে তির্যক ভাবে আলোক রশ্মিটা নিয়ে এসছি, এটা পড়েছে কোথায়, এ বিন্দুতে। কি হবে, এইখানে যে এ বিন্দুতে পড়েছে আলোক রশ্মি, হবে কি, এই পয়েন্টে যে আলোক রশ্মি পড়েছে, আলোক রশ্মি যাচ্ছে কোথা থেকে, বায়ু থেকে কাঁচে,
যে বিন্দুতে আলোক রশ্মি পড়েছে এখানে কটা ঘটনা ঘটতে পারে? তিনটে, প্রতিফলন, প্রতিসরণ, শোষণ। শোষণের কথা আমরা ধরছি না, প্রতিফলন তো হবে, কিন্তু প্রতিফলন যে হবে সেটা কম হবে। মানে ধরো এখানে যদি 100টা আলোক রশ্মি আসে, তার মধ্যে দেখা গেল 5টার প্রতিফলন হলো। কেন প্রতিফলন হলো? কেন কি বায়ু থেকে কাঁচ স্বচ্ছ মাধ্যম বেশিরভাগ ভেতরে চলে যাবে, কম সংখ্যক আসবে। যেমন কাঁচের জানলা, কাঁচের জানলা থেকে আমরা নিজেদের মুখ দেখতে পাই না, ঠিক আছে, বাইরেরটা বেশি দেখতে পাই, কিন্তু দর্পণে আমাদের ছবি দেখতে পাই। কেন কি কাঁচের জানলার মধ্যে দিয়ে বেশিরভাগ আলো এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, আর দর্পণে কি হচ্ছে, আলো ফিরে আসছে। তো এখানে 100টা যদি আসে, তার মধ্যে এখনো 5টা এদিকে যাচ্ছে। তো 5টা ধরো এদিকে যে যাচ্ছে, এটা হচ্ছে এরকম, যদি আমি করি 5টা এরকম যাচ্ছে, তাহলে চোখ কি দেখছে? দেখ, এই আলোক রশ্মিটা, ধরো এই আলোক রশ্মিটাকে যদি আমি পেছনের দিকে বাড়াই, ধরো এইখানে কোথাও একটা প্রতিবিম্ব তৈরি হলো, এটা 1 নম্বর প্রতিবিম্ব। ধরো P1 দিয়েছে, P1 1 নম্বর প্রতিবিম্ব, কারণ কি চোখে এটা এসছে। আচ্ছা দেখ, 100টা আলোক রশ্মি যদি এখানে আছে, দেখা গেল 5টা, 100টার মধ্যে 5টা এটা গেছে। আমি এরকম হিসাব দিচ্ছি, বাট এরকম লিখবি না কিছু, বেশিরভাগ কি হবে এর মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, প্রবেশ করার সময় কি হবে, অভিলম্বের কাছে আসবে, মানে কি এখানে ধরো এরকম করে এসছে। এবারে এইখানে এসে যখন আসছে, দেখ এখানে কি হবে, এখানে প্রতিফলন হবে বেশি, বেশিরভাগটাই কি হয়ে যাবে, প্রতিফলন হয়ে যাবে। কেন? কারণ এখানে পারদের প্রলেপ আছে, তাহলে বেশিরভাগটাই হয়ে গেল প্রতিফলন, ঠিক, বেশিরভাগটা প্রতিফলন হয়ে গেল। তো আমি তাহলে কিরকম দেখাচ্ছি, দেখ এরকম 100টার মধ্যে 5টা এখানে প্রতিফলন হচ্ছে, 95টা গেছে, আমি এরকম নাম্বার দিচ্ছি 95টা, এখানে পুরোটাই ধরো প্রতিফলন হয়ে গেছে, 95টা ফিরে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখ, কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, কাঁচও স্বচ্ছ মাধ্যম, বায়ুও স্বচ্ছ মাধ্যম, কোনো পারদের প্রয়োগ নেই। এখানে কি হবে, বেশিরভাগটা প্রতিশ্রিত হয়ে যাবে, কেন কি বাইরে বেরিয়ে যাবে। দেখা গেল 95টার মধ্যে 90টা বাইরে চলে গেছে, কিছু সংখ্যক এখান থেকে প্রতিফলিত হয়ে ঘুরে আসবে, ধরো 5টা ঘুরে এলো। এই যে চোখ দেখছে না, যতগুলো প্রথমে কটা ফিরে এসেছিল, 5টা, 5টার জন্য এখানে যে প্রতিবিম্ব তৈরি হয়েছিল তার নাম কি দিয়েছে, P1। এই 90টার জন্য, এই 90টা যে হয়েছে, এই 90টাকে যদি আমি বাইরের দিকে, মানে পেছনের দিকে যদি বাড়াই, এরা কোথা থেকে আসছে বলে মনে হচ্ছে, ধরো এখান থেকে কোথাও আসছে বলে মনে হয়। এটা দ্বিতীয় প্রতিবিম্ব। দ্বিতীয় প্রতিবিম্ব কার জন্য হচ্ছে, এই যে 90টা আলোক রশ্মি ধরো আসছে তার জন্য হচ্ছে। আবার এখানে প্রতিফলন হবে, আবার এখানে প্রতিসরণ হবে, মানে আবার প্রতিবিম্ব তৈরি হবে, ধরো P3। কিন্তু বল কোন প্রতিবিম্বটা সব থেকে বেশি আলোক রশ্মির জন্য হয়েছে? দ্বিতীয় প্রতিবিম্বটা। প্রথমটা এসে অল্প কিছু প্রতিফলন হয়েছে, মানে প্রথম প্রতিবিম্ব খুব অনুজ্জ্বল, মানে অস্পষ্ট হবে। তাহলে কি প্রথমে যে প্রতিফলনটা হচ্ছে সেটা হালকা প্রতিফলন, বেশিরভাগ প্রতিসরণ হয়ে এখানে প্রতিফলিত হয়ে ফিরে এসে এখান থেকে বেরিয়েছে, মানে দ্বিতীয়বারে যে প্রতিবিম্বটা হয়েছে সেটা সব থেকে বেশি উজ্জ্বল। তাহলে আমরা পুরু দর্পণে যে স্পষ্ট এবং উজ্জ্বল প্রতিবিম্ব দেখতে পাই, সেটা কত নম্বর প্রতিবিম্ব? 2 নম্বর প্রতিবিম্ব। বোঝা গেল? এখানে অনেকগুলো তৈরি হবে, 1 2 3 এরকম, তার মধ্যে আমরা সব থেকে বেশি উজ্জ্বল যেটা দেখতে পাবো, ঠিক আছে, সর্বাপেক্ষা উজ্জ্বল, সেটা হচ্ছে কিনা 2 নম্বর প্রতিবিম্ব। উজ্জ্বল, সর্বাপেক্ষা উজ্জ্বল প্রতিবিম্ব 2 নম্বর, কেন কি এটাই সব থেকে বেশি আলোক রশ্মির জন্য হচ্ছে। পুরু দর্পণে একই লাইনে যতগুলো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তার মধ্যে দ্বিতীয় প্রতিবিম্বটাই হচ্ছে সর্বাপেক্ষা উজ্জ্বল প্রতিবিম্ব। ক্লিয়ার? যদি বলি প্রথম প্রতিবিম্বের উজ্জ্বলতা কিভাবে বাড়ানো যাবে, দেখ প্রথম প্রতিবিম্বের উজ্জ্বলতা বাড়াতে গেলে কি করতে হবে, এইখানে যে আলোটা আসছে তাকে বাড়াতে হবে। এটা কিভাবে করতে হবে না, একটু আমি যদি আমি বেশি তির্যক ভাবে দেখি,
তাহলে আলোক রশ্মি তির্যক ভাবে এসে পড়লে প্রতিফলিত হওয়ার চান্স বেশি। তাহলে তির্যক ভাবে দেখলে প্রথম প্রতিবিম্বের উজ্জ্বলতা বাড়ানো যাবে। সবগুলো কথা আমি বলে দিচ্ছি এক এক করে, একবার জাস্ট বুঝে নেই এখানে। হয়েছে, এবার বই খুলবি 47 পেজ। বই খুলবি 47 পেজ। হয়েছে, 47 পেজে আছে দেখ টপিক পুরু দর্পণে বস্তুর প্রতিবিম্ব, ঠিক না? এখানে এই যে লেখাগুলো লেখা আছে সব এটাকে ব্যাখ্যা করেছে পুরো, মানে ছবির ওপরে যা যা লেখা আছে পুরো ব্যাখ্যা করেছে, ঠিক আছে? এবারে এখানে যতগুলো প্রতিবিম্ব হয়েছে সবাই কি হবে, একই লাইনে থাকবে। সবাই কি হবে, একই লাইনে থাকবে এবং পরপর থাকছে, ঠিক না? এবং সবার নিচে লাস্টের লাইনে লেখা আছে দেখ, সর্বাপেক্ষা উজ্জ্বল দ্বিতীয় প্রতিবিম্বটিকেই দর্পণে গঠিত বস্তুর প্রতিবিম্ব হিসেবে ধরা হয়, কেন কি এটাই আমরা দেখি বেশি উজ্জ্বল ভাবে। ঠিক, এখানে মানে ব্যাখ্যা করতে দিলে তুই কিরকম লিখবি? প্রথমে লিখবি যে পি থেকে আলোক রশ্মি দর্পণের উপরে আপতিত হলে তার কম অংশ প্রতিফলিত হয়, ঠিক আছে, বেশিরভাগ প্রতিসৃত হয়। এই প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনের দিকে বাড়ালে P1 বিন্দুতে অসৎ বিম্ব গঠিত হয়, যার উজ্জ্বলতা অনেক কম। এখানে যে প্রতিসৃত রশ্মি হচ্ছে সেটা পুনরায় প্রতিফলিত এখানে আসে এবং বেশিরভাগ অংশ প্রতিসৃত হয়। এই প্রতিসৃত রশ্মিকে পেছনের দিকে বাড়ালে P2 প্রতিবিম্ব গঠিত হয়, যেটা সব থেকে বেশি উজ্জ্বল। বাকিগুলো ব্যাস 3-4 লাইনে লেখা যাবে। এবার এলে পুরু দর্পণের আপাত বেধ। পুরু দর্পণের আপাত বেধ, পুরু দর্পণের আপাত বেধ। পুরু দর্পণের আপাত বেধ আমি তোদের সুবিধার্থে দর্পণটাকে এরকম করেই বানাচ্ছি। দেখ, এটা দর্পণ, ঠিক আছে, এটা দর্পণ, এখানে সিলভারিং বা পারদের প্রলেপ দেওয়া আছে, ঠিক না? এটা হচ্ছে পুরু দর্পণ। এই দর্পণের ধরে আমি বলছি প্রকৃত বেধ কত না ডি। প্রকৃত বেধ কত? ডি। ক্লিয়ার? প্রকৃত বেধ ডি মানে কি, এই তল থেকে নিচের তলের ডিস্টেন্স কত? ডি প্রকৃত। এখান থেকে আমি যদি দেখি তো দেখ এর প্রতিসরাঙ্ক মিউ, এটা বায়ু। ভালো করে শোন, তো এটা এরকম কন্ডিশন হয়ে গেল না যে বস্তু ঘন মাধ্যমে আছে, দর্শক লঘু মাধ্যমে আছে, নাকি না? তাহলে এই ওপরের তল থেকে বস্তুর দূরত্ব কত? ডি, মানে প্রকৃত গভীরতা কত? ডি। আমি যদি বলি আপাত বাই প্রকৃত আমি যদি করি, মানে কি বলছি শোন, এটা ধরো বস্তু, এটা ধরো বস্তু, তাহলে বিভেদ তল থেকে কত গভীরতা আছে? ডি। এর প্রতিবিম্ব এইখানে কোথাও তৈরি হবে, ধরো এটা অবজেক্ট, এটা ইমেজ, তাহলে ইমেজ যেটা হচ্ছে আমি যদি বলি এখান থেকে ডি ড্যাশ এতটা, তাহলে ডি ড্যাশ বাই ডি মানে আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা করলে কি হবে? আপাত লিখলে কি হবে? দর্শক যেখানে আছে তার প্রতিসরাঙ্ক। আর প্রকৃত লিখলে কি হবে? নিচে, তাহলে বস্তু যেখানে আছে তার প্রতিসরাঙ্ক। তাহলে এখানে ডি ড্যাশ কত হচ্ছে না ডি বাই মিউ। মানে আমি যদি বলি যে অ্যাকচুয়ালি কাঁচটা 10 সেমি মোটা, সেটা মনে হবে এতটা মোটা, মানে এতটা মোটা মনে হবে, 7 সেমি মোটা মনে হবে। ধর দেখা গেল কাঁচটা 10 সেমি মোটা প্রকৃতপক্ষে, কিন্তু এর ওপরের তলটা প্রতিসরণের জন্য কিছুটা ওপরে মনে হবে। ও বিন্দুর ইমেজ যদি আইতে হয়, এখানে যে আছে তার ইমেজ এখানে, এখানে যে আছে তার ইমেজ এখানে, তাহলে পুরো তলটাই কি হবে? কিছুটা ওপরে মনে হবে। বোঝা গেল কি?
পুরো তলটা কিছুটা উপরে মনে হবে। তো তার মানে কি হচ্ছে, প্রকৃত বেদ তো ডি, কিন্তু আপাতভাবে মনে হবে কত, ডি বাই মিউ। ওই ফর্মুলা, বস্তু ঘন মাধ্যমে, দর্শক লঘু মাধ্যমে। তাহলে এখানে কি হবে না, আপাত বেদ মানে ডি ড্যাশেরই কথা বলছে, ডি বাই মিউ, ব্যাস। ঠিক আছে। এক্ষেত্রে এক্ষেত্রে আলোর প্রতিফলনের ক্ষেত্রে, এক্ষেত্রে আলোর প্রতিফলন আপাত বেদ হতে হয় বলে ধরা হয় না, মানে আরো কিছু ক্যালকুলেশন হয়, প্রতিসরণও হবে, প্রতিফলনও হবে, আলটিমেট অঙ্কের উত্তর কি আসবে। যেমন দেখ, আমি যদি বলি, আচ্ছা লিখে নে আগে পুরো, তারপরে বলছি। ধরো আমি এখানে দিচ্ছি এই একটা সমতল দর্পণ আছে, যে সমতল দর্পণটা প্রকৃত বেধ হচ্ছে 1.5 সেমি। এটা হয়েছে, এটা সমতল দর্পণ পুরো, কিন্তু এর বেধ কত, 1.5 সেমি, আর এর প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5, কাচের দর্পণ, তাই না? তো বল এর আপাত বেধ কত হবে, আগে বার কর আপাত বেধ কত হবে, করে দেখ কত হচ্ছে। তাহলে ডি ড্যাশ কত হচ্ছে, ডি বাই মিউ, তাহলে কত হচ্ছে 1, ডি ড্যাশ হচ্ছে ডি বাই মিউ, প্রকৃত বেধ কত 1.5 সেমি, আর প্রতিসরাঙ্ক কত 1.5, 1 সেমি। ঠিক আছে, 1 সেমি হয়েছে, 1 সেমি মানে এই দেখ, এটা হচ্ছে কি দর্পণ, তো এটা দর্পণ, তাই না? এই সামনের তল থেকে পেছনের তল প্রকৃত কতটা দূরত্বে ছিল, 1.5, কিন্তু চোখ দেখবে কি, আমি এরকম করে লাইন টানছি একটা, এটা চোখ দেখবে যে এরকম আছে, এটা ক্লিয়ার, সামনের তল থেকে কতটা, 1 সেমি, ক্লিয়ার। দেখ ভালো করে, এটা দর্পণ প্রকৃতপক্ষে সামনের তল থেকে কতটা দূরত্বে না, 1.5, আপাত বেধ 1 সেমি, মানে কি সামনের তল থেকে মনে হবে 1 সেমি দূরত্বে পারদের প্রলেপ দেওয়া তলটা আছে, কিন্তু প্রকৃতপক্ষে ওটা কততে আছে, 1.5 এ, আপাতভাবে মনে হবে কততে, 1 সেমিতে। বেশ, এবারে হলো কি না, দর্পণের সামনের থেকে 50 সেমি দূরে, মানে এই সামনের থেকে 50 সেমি দূরে একটা বস্তু আছে, এটা কত, 50 সেমি, ক্লিয়ার, 50 সেমি হয়েছে, 50 সেমি দূরে বস্তু আছে এটা। তো দেখ, আমি যখন এর ক্যালকুলেশন করতে যাব, আমি দেখ এমনিতে লোকের মনে হবে কি যে সামনের তল থেকে 50 সেমিতে আছে, তাহলে পারদের প্রলেপ আছে 1.5 এ, তাহলে বস্তু থেকে দর্পণের দূরত্ব 50 প্লাস 1.5 মানে 51.5, কিন্তু ওটা ভুল হয়ে যাবে। কি রকম করতে হবে, সামনের তল থেকে তো 50, সামনের তল থেকে আপাত গভীরতা কত, 1, তার মানে আমি ভাববো কি দর্পণ এটাই, আমরা যে দর্পণের অঙ্ক করছি এখানে দর্পণ এটাই, তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব মোট কত হচ্ছে, 51, তাহলে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এই তল থেকে 51তে, বুঝতে পারছিস কিনা বল, এইখান থেকে কততে হবে, 51তে, এটা হচ্ছে ইমেজ, এটা অবজেক্ট, তার মানে আপাত তল থেকে বস্তুর দূরত্ব 50 প্লাস 51, তাহলে আপাত তল থেকে প্রতিবিম্বের দূরত্ব 51, ক্লিয়ার, আপাত তল থেকে প্রতিবিম্বের দূরত্ব কত, 51। এবারে যদি বলি যে দর্পণের সামনের তল থেকে প্রতিবিম্বের দূরত্ব কত, দেখ আপাত তল থেকে প্রতিবিম্বের দূরত্ব কত, 51,
আপাত তল থেকে সামনের তলের দূরত্ব কত? 1। তাহলে সামনের তল থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 51 প্লাস 1 মানে 52। উদাহরণ 11 পেজ নাম্বার 49 হয়ে গেছে। দেখ উদাহরণ 11 পেজ নাম্বার 49। एग्जाम्पल 11 पेज 49 वेरी वेरी इम्पोर्टेंट। आगे किन्तु এই ছবি আঁক, কেন কি বইতে তো করা আছে বাট ছবিটা দরকার, ঠিক না? আগে ছবি আঁক, ছবি এঁকে দেখে নে কত হচ্ছে। হয়ে গেছে সবার, দেখা হয়ে গেছে, অসুবিধা তো নেই। চল এরপরে হেডিং লেখ যে জলের মধ্যে অবস্থিত দর্শকের দৃষ্টি। এরপরে হেডিং লিখবি জলের মধ্যে অবস্থিত দর্শকের দৃষ্টি। জলের মধ্যে অবস্থিত দর্শকের দৃষ্টি। হ্যাঁ, জলের মধ্যে অবস্থিত দর্শকের দৃষ্টি। একে বোঝানোর জন্য আমি কিছু আগে বলছি, দেখ তারপরে ওই জায়গাতে যাচ্ছি। ধরো আমি এখানটায় বললাম যে এটা হচ্ছে কি জলতল, ঠিক আছে, এটা জলতল হয়েছে, এবং এইখানে হলো কোন একটা আলোক উৎস, বাল্ব ধরো আমি জ্বালিয়ে দিয়েছি এখানে, বোঝাবে ভালো করে। এটা হচ্ছে কি না আলোক উৎস, আর এটা হচ্ছে জলতল, এটা বায়ু, ঠিক আছে, বায়ু, এটা হচ্ছে কিনা জল। ঠিক, দেখ কি হবে, শোন কি হবে। এখান থেকে আলোক রশ্মি এরকম করে যাবে, সোজা একটা চলে যাবে, ঠিক না? আর ধরো এখান থেকে যদি একটা আলোক রশ্মি যায়, সে কি হবে, অভিলম্ব থেকে কিছুটা দূরে যাবে, তাই না? ঠিক আছে, এদিকেও সেম, অভিলম্ব থেকে কিছুটা দূরে যাবে, কিছু লিখবি না এখন, অভিলম্ব থেকে দূরে যাচ্ছে। তো এই আলোক রশ্মিগুলো তো বায়ুতে যাচ্ছে, তাই না? তার মানে চোখ কিন্তু দেখতে পাবে যে হ্যাঁ এখানে একটা আলোক উৎস আছে, কারণ কি যেহেতু আলোক রশ্মি চোখে যাচ্ছে। এরপরে দেখ যদি আরেকটু দূরে গিয়ে পড়ে, এটা আরেকটু দূরে গিয়ে পড়ে, আমি ধরে নিচ্ছি এইখানে আপতন কোণ, দেখ প্রথমে এখানে পড়লে দেখ এখানে আপতন কোণটা কম, যত দূরের দিকে গিয়ে পড়বে দেখ আপতন কোণ বাড়তে থাকবে, তাই না? আপতন কোণ কি হবে, বাড়তে থাকবে। তো আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে এখন সংকট কোণ হয়ে গেছে, বাড়তে বাড়তে কি হবে, প্রথমে দেখ এই কাছে হলে আপতন কোণ কম হবে, প্রতিসরণ। আর একটা আপতন কোণ বাড়লে দেখ এটা কি ঘন থেকে লঘুতে হচ্ছে, সংকট কোণ যদি হয়ে যায় তাহলে এই আলোক রশ্মিটা কি হবে, এরকম চলে যাবে। এদিকে দেখ এই আলোক রশ্মিটা ধরো এখানে এসছে, এটা হচ্ছে কিনা সংকট কোণ, তাহলে এ চলে যাবে কোন দিকে, এদিকে। তো এটা আমরা দেখবো কিরকম, দেখবো হচ্ছে কি যে এখানে ধরো একটা বিন্দু উৎস আছে, ঠিক আছে, এটা জলের তল, ধরো এখান থেকে আলোক রশ্মি এসে চলে গেল, এখান থেকে আলোক রশ্মি এসে এদিকে চলে গেছে, এখান থেকে আলোক রশ্মি এসে এদিকে চলে গেছে, মানে ওপরটা আমি কি দেখবো, একটা বৃত্তাকার, সেই বৃত্তের পরিধি, মানে এটা যদি আমি পুরো বৃত্তাকার ভাবি, বৃত্তের এই কিনারাতে এসে চলে যাবে, এই কিনারাতে যখন পড়বে এদিকে চলে যাবে, মানে এখানে বাল্ব আছে, এইখানে যদি আমি একটা বৃত্ত কল্পনা করি, যে বৃত্তের পরিধির ওপরে গিয়ে গিয়ে পড়লে কোণগুলো কি হবে, সংকট কোণ, আর আলোগুলো কি হবে, জলের তল বরাবর চলে যাবে। তাহলে ওপরের থেকে দেখলে আর এইগুলোকে দেখা যাবে না, ওর থেকে দূরে গিয়ে পড়লে ও তো আর দেখাই যাবে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। মানে যদি এখানে গিয়ে পড়ে, এখানে তো আই গ্রেটার দেন থিটা সি হয়ে যাবে, মানে ভেতরে চলে আসবে। তাহলে আলো যদি বেরোয় এই যে বৃত্তাকার অংশ, এর মধ্য থেকে বেরোবে, এখন আমাদের বার করতে হবে কিনা এর ব্যাসার্ধ কত হবে, ক্লিয়ার, ব্যাসার্ধ কত হবে। এটা কি, এটা আমি দেখিয়েছি কি যে বাল্ব জ্বালালে সেই বাল্বের আলো যে বৃত্তাকার অংশের থেকে বেরোবে সেই বৃত্তের ব্যাসার্ধ কত। এই ঘটনাটাকে আমি উল্টো করে দিচ্ছি, দেখ কিরকম উল্টো করে দিচ্ছি বলতে, এখানে আছে জলের তল, লিখবি না এখনো, এইখানে কেউ আছে, চোখ আছে,
তাই না? চোখ আছে। তো দেখ বাইরের থেকে কি আসবে, আলো আসবে। তো আমি আলোক রশ্মিগুলোকে উল্টো করে দিচ্ছি। দেখ সূর্যের কথা বলবি না রে, ইম্পর্টেন্ট জিনিস বলছি, দেখ এটা পরীক্ষায় দেয়, বারবার বলছি। এখান থেকে আলোক রশ্মি যদি আসে, উল্টো যদি বলি তাহলে এদিকে চলে আসবে। এখানে আলোক রশ্মি এরকম করে আসলে এখানে চলে আসবে এরকম, তাই না? আচ্ছা, তারপরে সংকট কোণের বেলা দেখ, এখানে বলেছিলাম যে এখান থেকে গিয়ে সংকট কোণে পড়লে তল বরাবর চলে যাবে। আমি উল্টো যদি বলি, তল বরাবর এলে সংকট কোণে চলে আসবে, হ্যাঁ কি না? এখানেও তাই, তল বরাবর এলে সংকট কোণে চলে আসবে। তার মানে কি, যদি আমি এখানে বাল্ব জ্বালিয়ে দিই তাহলে এরকম হচ্ছে, এখান থেকে আলো যাবে। আর যদি আমি এখানে দর্শক বলি তাহলে এরকম ভাবে আলো আসছে। ক্লিয়ার? তো ল্যাঙ্গুয়েজ আমি পরে লিখবো। দেখ ক্যালকুলেশন কেমন হবে, দেখ এটা হচ্ছে কি জলের তল, এখান থেকে উৎস আছে কত, এইচ গভীরতায়, ঠিক আছে? আর এই আলোক রশ্মি গিয়ে পড়েছে, এটা হচ্ছে সংকট কোণ থিটা সি, এদিকে চলে গেছে এটা। তাহলে এই যে যে বৃত্তাকার অংশ হয়েছে তার ব্যাসার্ধ কোনটা, এটা আর। আমার এই ব্যাসার্ধ চাই, এই ব্যাসার্ধটা চাই। প্রথমে আমি কি করব, স্নেলের সূত্র ইউজ করব। এই বিন্দুতে স্নেলের সূত্র আমি প্রয়োগ করছি। এর প্রতিসরাঙ্ক কত, মিউ, এর প্রতিসরাঙ্ক কত, 1। তাহলে আমি স্নেলের সূত্র যদি প্রয়োগ করি কি হবে, মিউ সাইন থিটা সি সমান 1 সাইন 90 ডিগ্রি। তাহলে মিউ বা আমি যদি বলি সাইন থিটা সি সমান কত হচ্ছে, 1/মিউ। আচ্ছা, এবার আমাকে বলছে কি আর এবং এইচ আছে, আর এইচ আছে, আর বার করতে হবে। মানে এ কত গভীরতা আছে জানি, আর বার করতে হবে, আর কে এইচ এর টার্মে বার করতে হবে। দেখ এটা যদি থিটা সি হয়, এটা কি হবে, থিটা সি। এবারে দেখ এইটাকে অনেকে ক্যালকুলেশন করবে কিরকম ভাবে, আমি যদি বলি এখানে দেখ থিটা সি যদি বলি তাহলে লম্ব কোণটা আর অতিভুজ এটা ভূমি এইচ, ঠিক না, ভূমি এইচ। তো আমি একে ক্যালকুলেশন করব কি রকম ভাবে, একটা ত্রিভুজ আঁকছি প্রথমে এদিকে, এটা থিটা সি, সবগুলো বলছি পরপর, এটা থিটা সি, এটা এইচ, এটা আর। তাহলে এটা কি হবে, রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে আমি এখানে সাইন থিটা সির মান কত বসাবো, লম্ব মানে আর। আমি আগের দিন করেছিলাম এরকম একটা অঙ্ক, ঠিক না, এরকম একটা অঙ্ক আমি আগের দিন করেছিলাম, হয়েছে। হ্যাঁ, আর বাই কত হবে, রুট ওভার কত হবে, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান কত হবে, 1/মিউ, 1/মিউ। ক্লিয়ার, 1/মিউ। এবারে আমাকে কি বার করতে হবে, আর বার করতে হবে, মানে আর কে আলাদা করতে হবে। আর কে আলাদা করতে গেলে কি কি করবো, দেখ উভয় পক্ষে স্কয়ার করে দিচ্ছি, আর স্কয়ার বাই আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান 1/মিউ স্কয়ার। এবারে লিখবো কিনা, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান মিউ স্কয়ার আর স্কয়ার, ঠিক না, মিউ স্কয়ার আর স্কয়ার। তারপরে কি হবে না, আর স্কয়ার কমন নিলে মিউ স্কয়ার মাইনাস 1, এটা হলো কি এইচ স্কয়ার। ক্লিয়ার? তারপরে দেখ এখানে কত হচ্ছে না, আর স্কয়ার সমান এইচ স্কয়ার বাই মিউ স্কয়ার মাইনাস 1, আর সমান কি হবে, পুরোটা রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1, ঠিক না। তারপরে কি লিখবো, যে আর সমান হবে কত, এইচ বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট আছে এটা। এবার আমি লিখবো পুরোটা, ঠিক আছে, এবার আমি পুরোটা লিখবো। লেখ, দুটো টাইপের কোশ্চেন হবে এখানে, ঠিক আছে। প্রথমে লেখ যে জলতল হতে এইচ গভীরতায়, হ্যাঁ জলতল হতে এইচ গভীরতায়, জলতল হতে এইচ গভীরতায় কোনো আলোক উৎস থাকলে, জলতল হতে এইচ গভীরতায় কোনো আলোক উৎস থাকলে, জলতল হতে এইচ গভীরতায় কোনো আলোক উৎস থাকলে সেই আলোক উৎস হতে আলো, সেই আলোক উৎস হতে আলো
যে বৃত্তাকার অংশের মধ্য দিয়ে সেই আলোক উৎস হতে আলো যে বৃত্তাকার অংশের মধ্য দিয়ে বাইরে আসে, সেই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। হয়েছে? সেই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। সাইডে লিখে নে মিউ সমান জলের প্রতিসরাঙ্ক, ঠিক, মিউ সমান জলের প্রতিসরাঙ্ক। এরপরে নিচে অথবা দিয়ে লেখ, অথবা লেখ জলতল হতে এইচ গভীরতায় থাকা মাছের বা দর্শকের, মাছ হতে পারে, ঠিক আছে, জলতল হতে এইচ গভীরতায় থাকা মাছের বা দর্শকের বাইরের কি লিখেছি, জলতল হতে এইচ গভীরতা থাকা মাছের বা দর্শকের চোখে যে দৃষ্টিক্ষেত্র বাইরের জিনিসকে দেখায়, সেই দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, সেই দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, এবারে উত্তর লিখছি। ঠিক আছে, তোদেরকে বেশিরভাগ দেয় যে দৃষ্টিক্ষেত্র বার করতে। ঠিক আছে, তোরা কি করবি, এটা আমি এই ছবি এবার আঁকবি, এখান থেকে আলোক রশ্মি আসবে, এটা এসে, ঠিক আছে, এখান থেকে আলোক রশ্মি আসবে, এটা এরকম করে। এখন তোরা এই ছবি আঁকবি, এই যে ছবি এঁকেছি এইটা, কি করেছি দেখ, এটা জলতল। ঠিক আছে, প্রথমে এরকমই ছবি এঁকে নিতে পারি, সব থেকে বেটার এরকম বৃত্তাকার অংশ একটা এঁকে নে, তারপরে এখান থেকে একটা লাইন এরকম টেনে দে, তারপরে এদিকে পাঠিয়ে দে, তারপরে অ্যারো গুলোকে উল্টো দিয়ে দিলেই হয়ে যাবে। এটা থিটা, এটা 90 ডিগ্রি। তোদের এরপরে টিউশন আছে কটায়? 8:30টায়। 8:45 হয়ে গেছে। এক কাজ কর, ছবিটা আঁকার পরে জাস্ট প্রথমে এই ক্যালকুলেশনটা 1 নম্বর, দেন এইখান থেকে এতটা লিখে নে, ল্যাঙ্গুয়েজটা নাহলে আমি পরের দিন লিখে দেবো। ঠিক আছে, এটা 1 নম্বর, আর এখান থেকে 2 নম্বর, তাড়াতাড়ি লিখে নে, লিখে ছবি। ফার্স্ট ছবিটা আঁকবি, তারপরে এটা 1 নম্বর, তারপরে এটা 2 নম্বর, একটু সামনে জায়গা রাখবি, না হলে 2-4 লাইন লেখা। এটা কি, এটা স্নেলের সূত্র লিখেছি। ঠিক আছে, এটা কোথা থেকে লিখেছি তো জানিস, এখানে একটা ত্রিভুজ ছিল আর কি, ছোট, এই যে এইচ ছিল, এটা আর ছিল, আর এটা থিটা সি ছিল, এটা √r² প্লাস h² ছিল। ঠিক আছে, বইতে যে ক্যালকুলেশন করেছে না, sin² থিটা করেছে, তারপরে 1 - sin² থিটা করেছে, √ওভার করেছে, তার থেকে ভালো এরকম করো। আজকে এই পর্যন্তই থাকবে, পরের দিন আলোকবাহী তন্তু অপটিক্যাল ফাইবার আছে।
আর প্রিজম আছে। এই পর্যন্ত থাকলো আজকের।